আমরা মাত্র টাঙ্গাইল নামলাম। এটা কি বলে? ধল্লা ধল্লা দল্লা। নাম হচ্ছে দল্লা। এখন আমরা এই মামার গাড়িতে উঠে এখন যাব জমিদার বাড়ি। কিরে ভাই, তোরা এতগুলা? আচ্ছা মামা, তোমাদের এই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জিনিসটা কি? ঐতিহ্যবাহী খাবারের দিক দিয়ে আমাদের এই যে বর্তমানে টাঙ্গাইলে পুরোবার চমচম ছিল। চমচম, আচ্ছা। আর চমচমের পরিবর্তে বর্তমানে একটা মিষ্টি আছে, মিষ্টি জাতীয় বিলপাড়ার মিষ্টি বলে। ওটা কি নতুন নতুন? হ্যাঁ, এটা আপনার টাঙ্গাইলের মিষ্টির সাথে উন্নত এবং খেতে অনেক সুস্বাদু। ওটার কি আপনি কোনো স্পন্সর করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি স্পন্সর করি না, বলতে মনে করেন যে আমরা খাইছি, তাই ভালো লাগছে আমাদের। আচ্ছা, এবং যে খায় তার একবার খেলে বারবার খেতে মন চায়। পরবর্তী বলতে হবে যে আবার মিষ্টি খাবো। বাহ, আমি আমি খুব খেতে চাচ্ছি। এখন খাওয়ার জন্য কোথায় যাওয়া লাগবে? বিলপাড়া যেতে হবে। বিলপাড়া জায়গার নাম। দিলপাড়া? পাড়া পাড়া। ও দিলপাড়া। ওখানে কি খুব দেনা নেওয়া হয় নাকি? না না, ওটা একটা বাজারের নাম। ও আচ্ছা, তোমাকে এটা নামগুলো ইউনিক। একটু আগে নামছি কোথায় জানি? ধল্লা। দল্লা, হ্যাঁ, আবার দিলপাড়া। ঠিক আছে, সাওয়ালি মহেরা। এখন যাচ্ছে আবার কি? মহেরা। সাওয়ালি মহেরা। নামগুলো উচ্চারণ করতে একটু কষ্ট হয়, এগুলো অবস্থা আর কি। ফাইনালি আমরা চলে এসেছি টাঙ্গাইল জমিদার বাড়ি। হ্যালো টাঙ্গাইল, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী মহেরা জমিদার বাড়ি, টাঙ্গাইলের বিখ্যাত স্থান এবং ঐতিহ্যবাহী শৈলী, নির্মাণ শৈলী। যে আমরা দেখতে চলে এসেছি যে ঐতিহ্যবাহী টাঙ্গাইলের জমিদার বাড়ি, যেটাতে দীর্ঘদিন ধরে ইংরেজ আমলে যখন জমিদারিত্ব কিনে আমাদের এই দেশ শাসন করা হতো, তখন থেকেই জমিদার প্রথা প্রচলন হয়। সেই জমিদার প্রথা প্রচলন হওয়ার পরবর্তী সময়ে জমিদাররা এদের শাসন করে। তাদের সেই নির্মাণশৈলী তারা একটা সময় বিলুপ্ত হয়ে যায়, কিন্তু আমাদের যে বাঙালিদের যে ঐতিহ্য, জমিদাররা এক সময় শাসন ছিল, তাদের স্থাপনাগুলি আজও দাঁড়িয়ে আছে, তাদের স্মৃতি অমলিন হয়ে আছে। আমরা সেগুলো দেখতে চলে এসেছি, আপনারাও চলে আসুন। আপনারা দেখতেই পাচ্ছেন বাংলার হোয়াইট হাউস খ্যাত টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি। জমিদার বাড়িটির নির্মাণশৈলী অত্যন্ত চমৎকার ছিল। এই নির্মাণশৈলী এখানে তারা বসবাস করত, তাদের বসত বাড়ি ছিল এটা। তাদের যে স্থাপনাগুলি ছিল, স্থাপনাগুলি 2015 থেকে 2017 সাল কিছুটা সংস্কার করা হয়। এর আগেই তাদের ভবনগুলি যেভাবে ছিল এখনও ঠিক ওইভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু তাদের বিলুপ্ত হয় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। তারা যখন এদেশে হানাদার বাড়ি আক্রমণ করে, তার পরিপ্রেক্ষিতে জমিদারদের 5 জন লোককে হত্যা করে। 1800 শতকের দিকে জমিদাররা জমিদারি প্রথা স্থাপন করে কিভাবে, সেটা আপনাদের সকলেরই জানা। তারই পরিপ্রেক্ষিতে আমি সামান্য একটু স্মরণ করে দিতে চাই। সেটা হচ্ছে ইংরেজ আমলে ইংরেজরা জমিদারি প্রথা বিক্রি করত। তখন জমিদারদের 2 জন ভাই লবণের ব্যবসা করত ভারতে। তৎকালীন আমলে ভারত থেকে তারা লবণের ব্যবসা করে অনেক ধন সম্পদ অর্জন করে তারা এই দেশে প্রত্যাবর্তন করে টাঙ্গাইল অঞ্চলে প্রত্যাবর্তন করার পরবর্তীতে তারা ইংরেজদের কাছ থেকে জমিদারিত্ব ক্রয় করার পর তারা এই দেশে তাদের আধিপত্য বিস্তার করে এবং পরবর্তী সময়ে তাদের একটা সময় বিলুপ্ত হয়ে যায়। সেটা হয় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী জমিদারদের 5 জন লোককে হত্যা করে। 5 জন লোককে হত্যা করার পর তারা এই দেশে সবকিছু রেখে তারা সমূলে সবাই পালিয়ে যায়। এই ছিল আমার আজকের এই এপিসোডের সারসংক্ষেপ আর কি।
আমরা এখন বাড়িটিতে প্রবেশ করতেছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জমিদারদের যে সমস্ত আসবাবপত্র এবং ব্যবহার সামগ্রী ছিল সেগুলোকে মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং বাংলাদেশ পুলিশ বাহিনী 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত অস্ত্র ব্যবহার করে পাকিস্তানিদেরকে মোকাবেলা করছিল তখন সেই সময় যে সমস্ত অস্ত্রগুলি ছিল সেই অস্ত্রগুলিকে এখানে মিউজিয়ামে সংরক্ষণ করে আছে। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন জমিদারদের বিভিন্ন পণ্য সামগ্রী যেগুলি জমিদাররা ব্যবহার করত। এপাশে দেখতে পাচ্ছেন জমিদাররা ব্যবহৃত আপনার তরকারির বাটি, কাঁসার পাতিল, জমিদার ব্যবহৃত পিতলের আকরদানি, তারপরে হচ্ছে মোমবাতির পাত্র, সাধারণ গ্লাস, তেলের বাটি, বিভিন্ন ব্যবহার সামগ্রী যেগুলি মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে। আর আসলে এদিকে আসো। এখানে যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ পুলিশের ব্যবহৃত অস্ত্র বক্স। এখানে হচ্ছে যুদ্ধের সময় যে সমস্ত অস্ত্রগুলি বাংলাদেশ পুলিশ পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে যে ব্যবহার করছিল সেই সমস্ত অস্ত্রগুলি এখানে সংরক্ষণ করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন সময়ে কালের পরিক্রমায় 1948 সাল থেকে 1952 সালের স্বাধীনতা আমাদের যে ভাষা আন্দোলন হয়েছিল স্বাধীনতা সংগ্রামের পূর্বে, সেইখান থেকে শুরু করে কালের পরিক্রমায় বহু আন্দোলন হয়েছিল। যে সমস্ত আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে যাতে অমলিনভাবে স্মরণ করেছে তার সাক্ষী হচ্ছে আজকে আমরা এখানে মির্জাপুরে যে টাঙ্গাইলে জমিদার বাড়িতে ঘুরতে এসেছি। এখানে দেখতে পাচ্ছি আমাদের 7 জন বীর শ্রেষ্ঠের তালিকা। আসলে দেখে খুবই আনন্দিত হলাম যে আমাদের যে বীরদেরকে এভাবে বিভিন্ন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করা হয় যেন আমরা বীরদের থেকে কোনো কিছু শিখতে পারি এবং দেশের প্রতি যে আনুগত্য, মানুষের ভালোবাসা, এটাই হচ্ছে মূলত ভালোবাসার বহিঃপ্রকাশ। জমিদারদের আসলে জমিদারই ছিল অন্যরকম। এখানে আসার পর বোঝা যাচ্ছে তাদের আসবাবপত্র, বিভিন্ন ব্যবহারগত জিনিস, যেমন আমি পাশের একটি রুম দেখাচ্ছি। আমরা দেখুন যেখানে দাঁড়িয়ে আছি মিউজিয়ামের ভিতরে আমরা বিভিন্ন তথ্য এখান থেকে সংগ্রহ করতে পারছি। সেটা হচ্ছে জমিদার বাড়িটি নির্মাণ হয় 1890 সালে। পরে 1972 সালে এটা জোনাল ট্রেনিং স্কুল হিসাবে স্বীকৃতি পায় এবং পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে 1990 সালে স্বীকৃতি পায়। জমিদার বাড়ির আয়তন হচ্ছে 8.24 একর। পরবর্তীতে বিভিন্ন সময় সংস্কারের মাধ্যমে খাস জমি অধিগ্রহণের পরে এখন বর্তমান এর আয়তন আছে 47.67 একর। পাচ্ছেন এখানে একটা বোর্ড লাগানো আছে, এখানে রানী পুকুর লেখা আছে। এটা ইন্টারেস্টিং একটা বিষয় আছে। যখন এই এলাকা ভিত্তিক পানি সমস্যা হচ্ছিল তখন রাজা পানি সমাধানের জন্য একটা পুকুর খনন করে, যেটাতে রানীকে বলা হয়েছিল যে এখানে নেমে সে গোসল করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সে সাঁতার জানতো না। দেন সেই পুকুরে পড়ে মূলত মারা যায়। তারপর থেকে মূলত এই পুকুরের নামকরণ করা হয়েছে রানী পুকুর। এই লেখ পেশা আরে আমার বন্ধু আরেক পেশা।
আমাদের ঘোরা কমপ্লিট হয়েছে। অনেক বড় জায়গা, অনেক সময় লাগছে, আর ভিতরে অনেক সুন্দর অসাধারণ পরিবেশ। আমার উপর দিয়ে পুরো সিডর গেছে, কারণ হলো যে আমি ফটোশ্যুট করতে করতে আমি নিজেই ফটো হয়ে ছবি হয়ে গেছি। আর ফাইনালি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে টাঙ্গাইলের জমিদার আমার বাড়ি। কিন্তু মন ভালো না, তাকে আমি পাইনি। টাঙ্গাইলের জমিদার বাড়ি পুলিশ ট্রেনিং সেন্টার সত্যি বলতে অসাধারণ একটা ভিউ ছিল, এবং দেখার মতন এবং জানার মতন অনেক কিছুই ছিল। আরো সুন্দর লাগতো যদি আমি তার দেখা পাইতাম। একটা সময় জমিদারের যে আধিপত্য বিস্তার করছিল তার 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তা বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত হয়ে যাওয়ার পর একটা জিনিস এই জায়গা থেকে স্পষ্ট শিক্ষা আছে, সেটা হচ্ছে মানুষের ক্ষমতা আর আধিপত্য চিরস্থায়ী হয় না। চিরস্থায়ী না হওয়ার কারণে একটা সময় যাদের দাপটের ক্ষমতা ছিল তারা চলে গেছে। আজকে তাদের যেই বাড়ি ঐতিহ্য সব কিছুই পড়ে আছে, ব্যবহার করার মতো কোনো লোক নাই। সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, আগামী বাংলাদেশ সুন্দরভাবে গড়তে পারি। যে বাংলাদেশে ইংরেজ শাসনরা যেভাবে আধিপত্য বিস্তার করছিল, সেই আধিপত্য আমরা যে ঘৃণার চোখে দেখি, আজকে দেখেন বাংলাদেশেও যদি পরবর্তী কোনো প্রজন্ম যদি এভাবে আসে না কেন, তাকেও মানুষ ঘৃণার চোখে দেখবো। আমরা এটাই এখান থেকে শিক্ষা নিই। আমার সত্যি বলতে এখানের যে আমার সবচেয়ে যে বিষয়টা ভালো লাগছে, বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে দেখা যায় যেখানে ট্যুর স্পট থাকে ওইখানে খাবারের প্রাইসটা খুবই বেশি থাকে, কিন্তু এই বিষয়টা সত্যি বলতে অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। বন্ধু খুব খুশি হয়েছে যে সে 500-600 টাকার ভিতরে কমপ্লিট করে লাইতে পারছে। আজকের অবশ্যই টাকাটা আমি দিছি। আজকের টুরিস্ট স্পটে যে আমাদের সময় তো পুলিশ ভাইরা যে ওনারা নিজেদের তত্ত্বাবধানে এত সুন্দর পরিবেশ, খাবার ক্যান্টিনের, এবং তাদের খুবই সামান্য মূল্যে খুবই সুন্দর পরিবেশে খাবার সার্ভ করছে। এবং আমাদেরকে বিভিন্ন স্পোর্ট সম্পর্কে আমরা যখন তাদেরকে জিজ্ঞাসা করছি, আরো আমি নির্ভুল তথ্য দিয়েছে। আরো খুশি হইতাম যদি তাকে তারা কোনোভাবে খোঁজ করে এনে দিত। আর এখান থেকে আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি কেউ ঘুরতে আসেন মিনিমাম একদিন সময় নিয়ে আসবেন, কারণ 48 একর জায়গা ছোটোখাটো কোনো জায়গা না। 48 একর জায়গা, বিশাল এরিয়া। আপনার একটা দিন সম্পূর্ণ সময় লাগবে। আপনারা যারা আসতে চান আমি সাজেস্ট করব, যদি কেউ টুরিস্ট স্পটে বা কোনো প্রতিষ্ঠানিক ট্যুরে যাইতে চান তাহলে টাঙ্গাইলের জমিদার বাড়িতে অবশ্যই আসবেন। থ্যাংক ইউ। সর্বশেষ এতটুকু বলতে চাই, সেটা হচ্ছে আপনারা সবাই ঘুরুন, পৃথিবীকে দেখুন। আল্লাহ তাআলা আমাদের জন্য কত কিছু না সৃষ্টি করছে আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য। আমরা যদি ঘুরতে পারি, নিজেদের মন ভালো থাকে। আর একটা সময় ঘোরাফেরার সময় থাকে না, সময়টা শেষ হয়ে যায়। সময়টা শেষ হয়ে গেলে ওই সময় ঘোরাফেরার ইমেজ থাকে না, সময় থাকে না, পর্যাপ্ত টাকা থাকে, কিন্তু ঘোরার জন্য পারফেক্টলি একটা সময় হচ্ছে। ঘোরার জন্য হচ্ছে টাকা এবং হচ্ছে মন থাকা লাগে। আর আমার মতন একটা বন্ধু থাকা লাগে, কারণ আমি এডিনের সব দিনে বন্ধু সবার প্রয়োজন। টাইনা হিস্ট্রি নিয়ে আসি, একটাও আসতে চায় না। হ্যাঁ, কিন্তু সাজেস্ট করছি ঘোরার সে সাজেস্ট করে, কিন্তু মাঝে মাঝে রাত্রে ডিউটি পালন করলে ঘুমায় ওঠে না আর কি।